ফেলিসিটেশনের জন্য আমরা দিলীপ মুখোপাধ্যায় এবং সাগরিকা বন্দিকে এখানে দাঁড় করিয়েছি, দাদার রিকোয়েস্ট করিয়েছি। ওনারা এত বছর ধরে বাঙালি সোসাইটির সাথে, দুর্গাপূজা কমিটির সাথে যুক্ত ছিলেন। ইভেন আমি যখন এসছি 2001, তার অনেক আগের থেকেই ওনারা ছিলেন। ওনার ক্যাম্পাসকে অনেক বেটার ওয়েতে জানেন আমার চেয়ে। অ্যাকচুয়ালি কী হয়, আমি চিন্তা করছিলাম যে আমরা জেনারেলি 30 থেকে 35 বছর এখানে কাটাই। যখন আমরা কাটাই এতগুলো বছর, তখন প্রত্যেকটা মানুষ এই ক্যাম্পাসের মধ্যে, সোসাইটির মধ্যে তারা রিলেশনে এসে যায়, তারা রিলেটিভ হয়ে যায়, তারা আমাদের কলিগ থাকে না। এখন এটা ক্যাম্পাস লাইফেতে এটা মোর ইম্পর্টেন্ট। ক্যাম্পাস লাইফেতে হয় কি যে প্রত্যেক মুহূর্তে আমরা তাদেরকে দেখছি, তাদের সাথে ইন্টারাক্ট করছি, তাদের সাথে কথা বলছি, সুখ দুঃখের কথা শেয়ার করছি। সেই জন্য ইমোশনাল টাচটা আমাদের গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। বাড়তে বাড়তে এমন একটা স্টেজে আসে, ইভেন এটা আমার ক্ষেত্রে হচ্ছে, আমি ফিল করছি, যখন আমাদের প্রায় সার্ভিস 5 বছর পর্যন্ত, 5 বছরের কাছাকাছি বাকি থাকে, তখন আমরা জাস্ট কাউন্টডাউন শুরু করে দিই, আচ্ছা আমায় যেতে হবে নেক্সট ইয়ার। সো এটা একটা খুবই ইমোশনাল টাচ। কিন্তু এটা হচ্ছে পরম্পরা, এটা হতেই হবে সবাইকার, এর থেকে আমাদের কাটিয়ে উঠতে হবে। কিন্তু যেটা বেস্ট থিং আমরা করতে পারি, যারা আমরা এই সোসাইটি থেকে যাচ্ছি, আমরা কোনোদিন ছেড়ে যাচ্ছি না, আমরা এখানে অ্যাটাচ থাকবো থ্রু আউট আওয়ার লাইফ। দিলীপ দা অ্যান্ড সাগরিকা বৌদি, ইভেন আমি ওনার ছেলে ধ্রুব, খুবই প্লেজেন্ট ছেলে। যখনই আমার সাথে দেখা হয় তখনই বলে কাকু ভালো আছো। ইভেন ও মোবাইল দেখতে দেখতে বলে কাকু ভালো আছো। হ্যাঁ ধ্রুব, আমি ভালো আছি। নেহা, ওনার জামাই, গ্র্যান্ড চিলড্রেন, ওরা ওয়েল সেটেলড ইন ইউএসএ। সবাইকার ভালোবাসা অ্যান্ড সবাইকার আমি কামনা করছি অন বিহাফ অফ বেঙ্গলি সোসাইটি। একটা দুটো কথা আমি না বলে পারছি না। যেমন দিলীপ দা সম্পর্কে, দিলীপ দা হতে পারে আপনারা অনেকেই বোধহয় দিলীপ দাকে কিছুদিন দেখছেন, কিন্তু আমিও দেখেছি খুব বেশি দিন নয়। যতদিন আমার সাথে ইন্টারাকশান হয়েছে, দিলীপ দা খুব সফট, বাট অ্যাট দ্য সেম টাইম উনি খুব স্পষ্ট বক্তা, এটা আমি অবজার্ভ করেছি। উনি হচ্ছেন স্পষ্ট বক্তা অ্যান্ড কিন্তু ভেতর থেকে ভীষণ সফট। এই দুটো জিনিস আমি অবজার্ভ করেছি। সাগরিকা বৌদিকে আপনারা সবাই চেনেন। সাগরিকা বৌদি খুব সুন্দরভাবে সোসাইটির সাথে জুড়ে ছিলেন। আমি যতদিন দেখেছি পুজোর কাজ খুব নিষ্ঠাভাবে, খুব রেসপন্সিবিলিটি নিয়ে উনি করে গেছেন। প্রত্যেকবার আমি সাগরিকা বৌদিকে দেখেছি। আর দিলীপ দার সাথে যদি আমার কোনো ছোটোখাটো যেটাই হচ্ছে যে কোনো অ্যাডভাইস বা সাজেশনের দরকার হয়, ইনক্লুডিং কার্ড, যখন আমি নতুন কার্ড পারচেস করি, দিলীপ দা বলছেন যে ঠিক আছে আমি তোমাকে সাজেস্ট করবো কী গাড়ি পারচেস করবে। যখন আমি গ্র্যান্ড ভিটাটা নিলাম, দিলীপ দা খুব খুশি, দিলীপ দা বলে আরে ইউ হ্যাভ টেকেন এ গুড কার, ইউ গট এ গুড কার। ইয়েস দিলীপ দা, আমি মারুতি 800টাকে অফ করেছি, ওইটা নিয়েছি। দিলীপ দা ওয়াজ ভেরি হ্যাপি। আর একটা দিলীপ দা আমায় কথা বলেছিলেন, আমার অ্যাকচুয়ালি একটা কার, দুটো স্কুটার, একটা সাইকেল, 4টে ভেহিকেল আছে। দিলীপ দা বলছেন যে 4টে তোমার ভেহিকেল মোর দেন ইউর নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স। বুঝতে পারছেন? দিলীপ দা ইজ ভেরি ইন্টারেস্টিং পার্সন, আই টেল ইউ। দিলীপ দার সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন, যে আপনারা সবাই বুঝতে পারবেন। যাই হোক, আমি খুব বেশি টাইম নেবো না। আমি বলছি যে যেটা ইমোশনাল টাচ, যেটা তার থেকে আমাদের আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওভারকাম করতে হবে। আর যখন ওনারা ডিসাইড করেছেন যে রুড়কি থেকে গিয়ে সেটেল করবেন ক্যালকাটায় ওনাদের নতুন বাড়িতে, আর অন বিহাফ অফ দুর্গাপূজা কমিটি অ্যান্ড বেঙ্গলি সোসাইটি, আই ওয়েলকাম দেম হোয়েনেভার দে ফিল লাইক টু কাম ব্যাক অ্যান্ড হ্যাভ স্পেন্ড টাইম। আমরা সর্বদা আছি, আমিও কতদিন আছি আমি জানি না, কিন্তু আমি বলছি এখানে। আর আমি দিলীপ দার, সাগরিকা বৌদির, এটা আমি রিটায়ারমেন্ট লাইফ বলবো না, অ্যাক্টিভ লাইফ থেকে এখন রিল্যাক্স লাইফ বলবো, যে ভালো থাকুক, সুস্থ থাকুক, অ্যান্ড কলকাতাতে গিয়ে খুব পিসফুল লাইফ ওনারা লিড করুক, অ্যান্ড ছেলেমেয়েরা ভালো থাকুক, জামাই, ছেলে, মেয়ে, গ্র্যান্ড চিলড্রেনরা সবাই ভালো থাকুক, এইটা কামনা করে আমি দিলীপ দাকে বলবো আপনারা কিছু যদি বলতে চান।
আজকে শুভ নববর্ষের শুভ সন্ধ্যা। সেখানে কিছু লোক আছে যারা আমাকে চেনে, কারণ হচ্ছে তারা রিসেন্টলি জয়েন করেছে। তাদের জন্য আমি দিলীপ মুখোপাধ্যায়, আমি 1983 জুন 14 এখানে এসেছিলাম উত্তরপ্রদেশে রুরকি ইউনিভার্সিটিতে লেকচারার হয়েছিলাম। এবং 2019 সালে আমি রিটায়ার করেছি। সাগরিকা এখানে প্রফেসর ছিলেন, তো 31 ডিসেম্বর রিটায়ার করেছে। তো জুন মাস অবধি এক্সটেনশন আছে। তো জুন মাসের পরে আমরা চলে যাব, এখান থেকে কলকাতায় চলে যাব। আমি যখন 1983-তে এসেছিলাম, 1983 সালে, 83 সালে আমি যখন এসেছিলাম তখন রুরকি খুবই ছোট শহর ছিল, খুবই ছোট শহর ছিল। আমি এখানে আসার আগে, জুন মাসের 14 তারিখে আসার আগে আমি রুরকি কোথায় ছিল তাই জানতাম না। আমি ইন্টারভিউতে দিতে আসিনি, আমাকে 12টা থেকে চাকরি দিয়েছিল। তো আমি এখানে এসে রাত্রিবেলায়, তখন রাত্রি পাঞ্জাব মেলে এসে নেমেছি, তখন আমি তো রুরকি ইউনিভার্সিটি কোথায় সেটাই জানতাম না। তো এখান থেকে ডিপার্টমেন্ট থেকে চিঠি লিখেছিল যে গাড়ি পাঠিয়ে দেবো, এখানে গেস্ট হাউসে বুক করে দেবো আর গাড়ি পাঠিয়ে দেবো। তো আমি স্টেশনে নেমে দিয়ে ঘুরে বেড়াচ্ছি যে কোথায় গাড়ি আছে। ছোট স্টেশন ছিল, তো কোথাও খুঁজে পেলাম না। তখন গিয়ে ওখানে রিটায়ারিং রুমে ছিল, সেখানেই রাত্রিবেলা শুয়ে পড়েছি। পরের দিন সকালে যখন আমি বেরিয়েছি, তখন একটা রিক্সা নিয়ে বলে, ভাই রুরকি ইউনিভার্সিটি কোথায় আছে? আমি রুরকি বিশ্ববিদ্যালয় বলেছি, ওরা বলেছে বিশ্ববিদ্যালয় কে হতো, ইউনিভার্সিটি নেই বলে থাকতে হবে। আমরা ঠিক আছে, চলো চলো। তো যখন আমি আসি, তখন ওল্ড লাইব্রেরি ছিল, তাতে লেখা ছিল হাজি মোহাম্মদ পুস্তকালয়। তা আমি ভেবেছিলাম যে এটা নিশ্চয়ই কোনো বইয়ের দোকান হবে, কারণ পুস্তকালয় বাংলায় ছোটোবেলা থেকে শুনেছি, তাতে ওটা পুস্তকালয় হচ্ছে যে বইয়ের দোকান। তার মানে ভালো জায়গা, বইয়ের দোকান, এত বড় দোকান। পরে জানলাম ওটা বইয়ের দোকান না, ওটা লাইব্রেরি হচ্ছে। তো এনিওয়ে, তো আমি ডিপার্টমেন্টে যখন এসছি, এসে পৌঁছেছি, দিয়ে বলে যে আমি দিলীপ মুখোপাধ্যায়। তো বলে তোমার তো কাল রাত্রে গাড়ি গিয়েছিল। জানি না তো গাড়ি ছিল না, আমি এখন এসে গেছি। তো সেন, অমিত সেন, মেনি অফ ইউ নো হিম, তো হেডের অফিসে বসছিল। তো আমাকে জিজ্ঞেস করলো হেড যে তুমি ব্রেকফাস্ট করেছো? আজকাল কোনো হেড জিজ্ঞেস করে না। বলে ব্রেকফাস্ট করেছো? আমি বললাম না, ব্रेकफास्ट करेंगे। तो बोले बाकी सब तो हो जाएगा, आप पहले उनके बोले थे कि आप उनको पहले जाके ब्रेकफास्ट करा के तो ওখানে গিয়ে আমাকে আমি বললাম যে শুনে কী পাওয়া যায়? বললো বান সমোসা পাওয়া যায়। দিয়ে তো একজন ডেকে বললো যে বান সমোসা দেনা, বান अलग से देना, समोसा अलग से देना। তাহলে বান अलग से देना, समोसा देना, व्हाट इज दिस? তো বললো যে না, এখানে বানটা কেটে মাঝখানে গরম করে তার মাঝখানে একটা সমোসা দিয়ে এরকম প্রেস করে দেবে, সেটা হচ্ছে বান সমোসা। তো সেটা হচ্ছে আমার প্রথম রুরকির অভিজ্ঞতা, প্রথম দিনে। there is one thing, আমি একটা কথা যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে ইট ইজ ইনএভিটেবল, যে এটা হতেই হবে একদিন না একদিন। এখানে একদিন না জন্মালে, একদিন যেদিন জন্মাবে সেদিন থেকে রিটায়ারমেন্টের ডেটটা ফিক্স হয়ে যায়। তো ওয়ান শুড বি, যে কোনো লোকেরই এটা অ্যাকসেপ্ট করা উচিত। যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে প্রবলেমটা কিছু হয় না রিটায়ারমেন্টের পরে। অ্যাকসেপ্ট না করতে পারলে তখনই প্রবলেম হয়। যে
আমি ডিপার্টমেন্টে নেই, আসবো না তো ডিপার্টমেন্টের কী হবে, ইউনিভার্সিটির কী হবে। 175-180 সাল বছর হয়ে গেছে, ইউনিভার্সিটি চলছে এবং এটা চলতেও থাকবে। আমি আছি না আছি তাতে কিছু যায় আসে না, কিছু যায় আসে না। এটা অ্যাকসেপ্ট করাটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা ইম্পর্টেন্ট জিনিস যে 83-তে আমি যখন জন্মেছি, এখানে এসেছিলাম তখন আমার মনে হয়নি যে 2019 অনেক দূরে ছিল, অনেক দূরে ছিল। তো তারপরে তখন মনে হয়নি যে আমি কখনো রিটায়ার করবো, কিন্তু গ্র্যাজুয়ালি আই অ্যাকসেপ্টেড ইট, যে আমি এটা ধরে নিয়েছি যে আমাকে একদিন রিটায়ার হতে হবে। এবং যখন রিটায়ার হতে হবে তখন সম্পর্কটা থেকে যায়, যেমন অঞ্জন বলল সম্পর্কটা থেকে যায়, কিন্তু সম্পর্কটা ভেঙেও যায়, ঠিক আছে? তো দুটোই অ্যাকসেপ্ট করা উচিত, সম্পর্কটা থেকে যায় এবং সম্পর্কটা একদিন ভেঙে যায়। তো এটা বলার এটাই উদ্দেশ্য যে আমার এখানে খুব ভালো লেগেছিল। আমি এখানে জয়েন করেছিলাম, তখন আমি ব্যাচেলার ছিলাম, তারপরে বিয়ে হয়েছে। অনেক ঘটনা মনে পড়ে, সেটা বলে কিছু লাভ নেই। একদিন চলে যেতেই হবে, চলে যাব জুন মাসে বা জুলাই মাসে আমরা চলে যাব। একটা জিনিস সবাই মনে রাখবে, যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে কলকাতায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে আমার বাড়িতে টোল ট্যাক্স দিয়ে যেতে হবে। টোল ট্যাক্স দিতে হবে। টোল ট্যাক্সটা কি হচ্ছে সেটাও বলে দিচ্ছি, 1 কাপ চা আমার বাড়িতে খেয়ে যেতে হবে। চায়ের সাথে টাটা তো সবসময় থাকে। তো যতদিন আছি ততদিন এনিবডি রুটির থেকে যারাই ওখান থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসে দিয়ে যাবে আমার বাড়িতে টোল ট্যাক্স দিয়ে যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেক এত সিরিয়াস কথা বলতে পারবো না, কেন কি আমার বর খুব সিরিয়াস মানুষ, বুঝতেই পারছো। আমি এটাই বলতে চাই যে আমি 30শে ডিসেম্বর 1983-তে ভীষণ কনকনে ঠান্ডার মধ্যে এখানে এসে পৌঁছে গেছিলাম। এসেই আমার এত কান্না করতে শুরু করলো যে কি ভয়ঙ্কর ঠান্ডা। যদিও বিদেশি থেকেছি, কিন্তু সেখানে তো এরকম ঠান্ডা লাগে না, না বাড়ির মধ্যে এর মধ্যে। তো আমার ভীষণ কষ্ট হতো আর ভীষণ মন খারাপ হতো। দেখতে দেখতে কোথায় যেন 42 বছরের ওপর কেটে গেল, বুঝতেই পারলাম না কোথা দিয়ে সময়টা চলে গেল। যখন আমি শুরুতে এসেছিলাম এত মোটা ছিলাম না, অনেক রোগা পাতলা ছিলাম এবং ভীষণ ইম্যাচিওর ছিলাম, ভীষণ সেন্টিমেন্টাল ছিলাম, কথায় কথায় আমার কান্না পেত এবং আমি সংসার সম্বন্ধে সম্পূর্ণ অনভিজ্ঞ ছিলাম। আমার যেরকম স্বস্তিকাকে যখন দেখি প্রথম, ওর কাণ্ড কারখানা শুনি, আমার সেটা শুনে মনে হচ্ছিল যেন কোথায় ওর সঙ্গে আমার একটা ভীষণ মিল আছে। এত আনাড়ি ছিলাম আমি। তারপরে বিয়ে হয়ে এসেছি 42 বছর আগে, ইউনিভার্সিটি অফ রুকি ইউপিতে ভীষণ ভীষণ কনজারভেটিভ ছিল তখন, ইভেন ক্যাম্পাসের লোকেরা, ইভেন বাঙালিরাও ভীষণ কনজারভেটিভ ছিল। তোমরা হয়তো জানো না, তখন যে দুর্গাপূজা হতো, দুর্গাপূজাটা 1959 সালে শুরু হয়েছিল। তখন যে দুর্গাপূজা হতো তাতে মায়ের ভোগ যে মেয়েরা রান্না করতো, তারা অব্রাহ্মণ মহিলারা রান্না করতে পারতো না, এত কনজারভেটিভ। সেইখানে আমি বিয়ে হয়ে এসে পৌঁছেছি। আমার এতটুকু আকেল ছিল না যে বিয়ের পরে জিন্স আর টি শার্ট পরে ঘুরে বেড়ানো যায় না, যেটা আমি করেছিলাম। এখন হেসো না, আমি যখন রোগা ছিলাম, যেরকম মোটা ছিলাম না। এবং তাই দেখে এক ভদ্রমহিলা, বাঙালি মহিলা ভীষণ রেগে গেছিলেন। তিনি আমার বেশভূষা, আমার চরিত্র নিয়ে চারদিকে অনেক গল্প করে বেরিয়েছিলেন। তখন তো ফোন ছিল না, ল্যান্ডলাইনও ছিল না। তো তিনি দিনের বেলা তার ছেলে মেয়ে চলে গেলে স্কুলে, ঘর ডিপার্টমেন্টে চলে গেলে তিনি বাড়ি বাড়ি যেতেন এবং আমার সম্বন্ধে অনেক গল্প বলতেন। সেগুলো পরে আমার যখন কানে আসে আমি ভীষণ শক হয়ে গেছিলাম, ভীষণ আমার মন খারাপ হয়ে গেছিল। তখন আমি শামুকের মধ্যে খোলের মধ্যে ঢুকে গেছিলাম। আমি কারোর সঙ্গে মেলামেশা করতাম না, যেটুকু যারা ছিল কারোর সঙ্গে মেলামেশা করতাম না। তাতে অবশ্য আমার মন্দের জায়গা ভালো হয়েছে, কেন কি তারপরে আসার প্রায় 1.5 বছর পরে আমার মেয়ে হয়েছে। সেই মেয়েকে নিয়ে আমি পিএইচডি করেছি। পিএইচডি করা একটা দুরূহ কাজ,
বাচ্চা সামলানো তেমনি দুর্গম কাজ, দুটোই 24 ঘন্টার কাজ। বাচ্চা সামলানো 24 ঘন্টার কাজ সব মায়েরাই মানবে, তাই না? সেই দুটো দুরূহ কাজ আমি একসঙ্গে করে ফেলেছি এবং ভালো করেছি। আর আমার সাবজেক্টটা এমন খুব আনইউজুয়াল সাবজেক্ট, তখন খুব খুব কম জায়গায় ইন্ডিয়াতে পড়ানো হতো, 7-8 জায়গায়, এবং চাকরি ভীষণ ভালো পাওয়া যেত গভর্নমেন্টের এবং প্রাইভেটেরও ইন্ডাস্ট্রিতে। তো কেউ পিএইচডিও করতো না, কেউ টিচিং লাইনে আসতো না, কারণ টিচিং লাইনে তখন মাইনে অত্যন্ত কম ছিল, মানে ভিখারির মতো অবস্থা তখন আমাদের। তো আমি যখন জয়েন করি আমার সেই জন্য চাকরি করতে কোনো অসুবিধা হয়নি, এবং আমি জয়েন করতে, আমি পিএইচডি করতে আমার গাইডরা প্রচণ্ড খুশি, এবং আমি এখানে জয়েন করেছি। তারপর আমার পড়াতে খুব ভালো লাগতো, কারণ কি পড়াতে সবসময় ইয়াং ছেলে মেয়েদের হয়, এবং ইয়াং ছেলে মেয়েদের সঙ্গে থাকলে মনটা সবসময় দেখবে ভীষণ ভালো থাকে। ওরা কত রকম দুষ্টুমি করে, কত কি করে, তাদের সঙ্গে সময়টা খুব ভালোই থাকে। তো দেখতে দেখতে এইবার মেয়ে মানুষ হলো, ছেলে মানুষ হলো। আমারও সঙ্গে সঙ্গে আমার অসংখ্য ধন্যবাদ প্রকাশ মিষ্টান্ন ভান্ডার বা প্রকাশ সুইটসকে। তাদের আমি অনেক পয়সা দিয়েছি, তারা বড় লোক হয়ে গেছে, আমি এত মিষ্টি খেয়েছি, এবং সেই করে আমি এখনকার পরিস্থিতিতে এসেছি যে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, চারদিকে ব্যথা, কিন্তু আমি ভালো আছি। তো আমি এখান থেকে যে যাব অনেক রকম, আমি মনে করবো যে শুভস্মৃতি নিয়েই যাব, কেন কি আমার ছেলে মেয়ে স্টুডেন্ট, এবং কিছুদিন পরে আমি বুঝতে পারি যে সব বাঙালিরা অত খারাপ নয়। আমার ভাগ্যটাই এমন ছিল, প্রথম বাঙালি মহিলা তিনি আমার চরিত্র নিয়ে বলেছিলেন, এবং ডিপার্টমেন্টেও এক বাঙালি মহিলা ছিলেন। তিনি চারদিকে বলে বেড়াতেন আমি ইংরাজি জানি না, অঙ্ক জানি না। ভাই বাংলা মিডিয়ামে পড়েছি, বাঙালি মেয়ে, তো ইংরেজিটা তো জানি না, এখনো জানি না সত্যি করে। অঙ্কটা জানি না, অঙ্ক না জেনে কি করে যে আমি যেই ক্লিয়ার করেছিলাম সেটা আমি এখনো বুঝতে পারি না। তো সেই ভদ্রমহিলা কি হিসাবে দেখে বলেছেন যে আমি অঙ্ক জানি না, বলতে পারবো না, কিন্তু আই ডোন্ট কেয়ার। এখন আমার সেটাই হচ্ছে অ্যাটিটিউড। যখন এসেছিলাম খুব সেন্টিমেন্টাল ছিলাম, কোথায় কোথায় কাঁদতাম, এখন হচ্ছে যে বলছে তো বলছে কি আছে, ভালোই আছে। তো সেই হিসাবে, এবং আমার বর যেটা বলেছেন যে যখনই আপনারা আসবেন, কলকাতায় আসবেন, বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে না গেলেও আমি আশা করবো যে আমাদের সঙ্গে সব দেখা করে যাবে। আর চায়ের সঙ্গে একটু চাও দেবো, আর শুধু চা না, পারলে আমি যদি শরীরে ফুল হয় তো খাইয়েও দেবো। ওকে, থ্যাংক ইউ। আমি বিশ্ববিদ্যালয়ের অরিন্দমকে রিকোয়েস্ট করবো ফুলের স্তবক দিতে, আর অঞ্জন দাকে রিকোয়েস্ট করছি কমিটির পক্ষ থেকে। অঞ্জন দা, হাততালি হয়ে যাক একটু। আর হীরাদা, আপনি কিছু আসুন একবার। আপনি কিছু বলুন। বলার তো অনেক কিছু আছে, এই জন্যে এখানে যত লোক আছে তাদের ভিতরে বলতে গেলে লংগেস্ট লিভিং পার্সন 55 ইয়ার্স হয়ে গেছে নদীতে, টোটাল প্রায় 85 ইয়ার্স হচ্ছে। এভারগ্রিন পার্সন, এটা ব্যাপারটা একটু বাড়ি খুলে বলবো। তো তার আগে আমার এক্সপেরিয়েন্সগুলি যেমন মুখোপাধ্যায় যেমন বললেন, তো খুব কম সময়ের নোটিসে প্রাপ্তি বানিয়েছে এটা। যুদ্ধকালীন তৎপরতায় দুটো ছোট বাচ্চা নিয়ে প্রাপ্তি এটা বানিয়েছে, মানে ফটো ফটো হয়েছে, ফটো হয়েছে দাদা, একটু সামনে বিশ্বরূপ, তোমরা দাদা, তুমি অরিন্দম, হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই একটু আচ্ছা তারপরে আমি বলি এই অরিন্দম